জুমার নামাজের পরেই শাহাদাত বরণ করে হচ্ছে আসিফ মিয়া। এই শাহাদাত বরণ করার 2 মাস আগে সে ঢাকায় এসেছে বাবাকে সাহায্য করার জন্য, যেহেতু পরিবার চালাতে পারতেছিল না। তো সেই বাবাই পরে বর্ণনা করতেছে যে আসিফকে যখন গুলি করা হয় পাশে বাবা ছিল। এই ধরতে ধরতে তার মাথাটা যখন বাবার হাতে পড়ছে, মগজটা তার বাবার হাতেই চলে আসছে। তো সাজ্জাদ হোসেন জুমার পর থেকে আন্দোলন ছিল। আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছিল, মসজিদ থেকে একটা মুসল্লি বের হচ্ছে, পুলিশ গুলি করছে, চোখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। সাথে সাথে সাজ্জাদ শাহাদাত বরণ করছে। শাফকাত সামির জামিউল উলুম মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র, বয়স কত 11 বছর। স্বৈরাচারী বুলেটটা এদিক দিয়ে ঢুকে সরাসরি, যেহেতু পিছনেই শাফকাত সামির, তার চোখ দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে মাথাটা এরকম ব্লাস্ট হয়ে ওখানে দেওয়ালের মধ্যে যাই বুলেটটা বাড়ি মারছে এবং ওই গর্তটা এখনো আছে। কর্নেল রিদওয়ানের নাম শুনছেন? যার গুলিতে 33 জন শহীদ হয়েছিল বনাশ্রী এবং রামপুরায়। তাণ্ডব চালিয়েছিল নরপিশাচ। এই কর্নেল রিদওয়ান এখনো কি কাস্টডিতে আছে, কিন্তু ফাঁসি এখনো তারা দেওয়া যায়নি। 12 বছরের একটা ছেলে শহীদ ইমনের বয়সটা 12, মাদ্রাসার 4র্থ শ্রেণীতে পড়ে, নুরানি শেষ করে 4র্থ শ্রেণীতে, এবং নাজারা পড়ছিল, 12 পারা নাজারা সে পড়েছে। তো সে ছিল হচ্ছে, তার বাসা হচ্ছে মোহাম্মদপুরের একটু গ্রাম পাশ আছে না ওইদিকে। ও আন্দোলন করতে করতে চলে আসলো হচ্ছে আল্লাহ করিমের সামনে। তো আল্লাহ করিমের সামনে যখন এসেছে, ওখানে পুলিশ কিন্তু মানুষকে লাঠি চার্জ করতেছিল। তো ইমন ছোট ছেলে, সে এক পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। তো পুলিশ কি করছে, ওকে একটা বাড়ি মারছে। ইমনের জি ধরিয়েছে। ইমন বলতেছে যে ছোট মানুষ আমাকেও মারবেন। এটা যখন বলছে, পুলিশ তো নরপিশাচ, সে কি করছে, মানে যেহেতু ছোট মানুষ, এভাবে ধরে আসার মারার পরে সে হামাগুড়ি ওই পড়ে গেছে না, তখন আরেকজন পুলিশ একদম কাছ থেকে মানে ধরেন 20 মিটার কাছ থেকে গুলিটা এদিকে গুলি করতেছিল, জাস্ট এরকম নামাই মাথা বাড়ে গুলিটা করছে ইমনের। এটা ইমনের মায়ের বর্ণনা, ছবি আছে যে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে বুলেটটা। একদম ছোট একটা ছেলে, একদম ছোট। ইমন শাহাদাত বরণ করে মোহাম্মদপুরের ওই জায়গাটাতে। এরপরে মিরপুর 10-এর কথা, মিরপুর 10 নাম পুরো মিরপুরের কথা আমি বলবো। জুমার পরে যে মিরপুর, এটা পুরা জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বিভীষিকাময় যে স্পট গুলো আছে, যাত্রাবাড়ির মতো মিরপুরের 19 তারিখ ছিল সেরকম। যেহেতু নেট বন্ধ ছিল, আমাদের ওই জায়গার তথ্যগুলো আমাদের সামনে আসে নাই, কিন্তু মিরপুরে যে কি হয়েছে এটা বোঝার জন্য মিরপুরে বর্ণনা শুনে আমি আপনাকে বলি। মিরপুরে 19 জুলাই যে শত শত মানুষ শাহাদাত বরণ করছে, তার মধ্যে 6 জন ছিল মাদ্রাসা শিক্ষার্থী। প্রথমে জুমার নামাজের পরেই শাহাদাত বরণ করে হচ্ছে আসিফ মিয়া। তার বাড়ি নালিতাবাড়ি, শেরপুর। মাদ্রাসায় পড়ালেখা করতো। এই শাহাদাত বরণ করার 2 মাস আগে সে ঢাকায় এসেছে বাবাকে সাহায্য করার জন্য, যেহেতু পরিবার চালাতে পারতেছিল না। আসিফ যখন আসছে, বাবার অনেক হিসাব নিকাশ সাহায্য করতেছিল, অনেক কিছুতে সাহায্য করতেছিল। তো সেই বাবাই পরে বর্ণনা করতেছে যে আসিফকে যখন গুলি করা হয় পাশে বাবা ছিল। তো গুলি করা পর্যন্ত করতেছে, করার আগে বাবা ধরে। এই ধরতে ধরতে তার মাথাটা যখন বাবার হাতে পড়ছে, মগজটা তার বাবার হাতেই চলে আসছে। তো ছেলেটাকে যে আলগায় নিয়ে যাবে, মগজটা তো ফেলে দিতে পারতেছে না, এটাও একটা শরীরের অংশ, তারই ছেলের অংশ। তো উনি কি করছে, ওই মগজটা নিজের পকেট, এই যেখানে শার্টের পকেট থাকে না, পকেটের মধ্যে ঢুকাই আলোক হাসপাতালে গেছে। এটা কি বর্ণনা করতেছে শহীদ আসিফের বাবা, আমাদেরকে বর্ণনা করতেছিলেন। এরপরে কিছুক্ষণ পরেই শাহাদাত বরণ করে সাকিব রায়হান, মিরপুর 10-এ। সাকিব রায়হান 18 জুলাই রাতের বেলা তার বন্ধুদেরকে বলছিল যে, বন্ধু, এই যে একটা আন্দোলন হইতেছে, এটাতে তো আমাদের যুক্ত হওয়া দরকার, কারণ 71 সাল তো একটা ইতিহাস। তো সেখানে যারা অংশগ্রহণ করতে পারে না তারা লজ্জিত, কিন্তু 24 একদিন ইতিহাস হবে, এতগুলো মানুষ জীবন দিতেছে। তো আমরা যদি এখানে ইতিহাসে থাকতে না পারি, মানুষ আমাদেরকে লজ্জা দিবে, আমার নাতিরা, আমার ছেলেরা আমাকে লজ্জা দিবে, আমি লজ্জা বইতে পারবো না, আমি আন্দোলন যুক্ত হব। এবং এরপরে তিনি এই কথা বলার পরে তিনি শাহাদাত বরণ করলেন এবং সাকিব রায়হান ইতিহাসে স্মরণাক্ষরে লেখা হয়ে গেলেন। এরপরে শাহাদাত বরণ করে সাজ্জাদ হোসেনের ঘটনাটা আমার কাছে একটু পার্সোনালি খুব কষ্টের, কারণ তার মায়ের সামনে বসার পরে আমি 4-5 দিন স্বাভাবিক থাকতে পারি নাই। তার মায়ের বয়সটা খুব কম, ছেলেটার বয়স হবে 15 বছর বা 16 বছর। সাজ্জাদের হাফেজ ছিল, চাঁদপুরে বাসা, এবং তার জানাজাটাও একদম শহীদি মর্তবায় দেওয়া হয়েছিল, যেহেতু পরিবারও ইসলামিক ব্যাকগ্রাউন্ডের। তো সাজ্জাদ হোসেন আসরের জুমার পর থেকে আন্দোলন ছিল, আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছিল, মসজিদ থেকে একটা মুসল্লি বের হচ্ছে, পুলিশ গুলি করছে, চোখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। সাথে সাথে সাজ্জাদ শাহাদাত বরণ করছে। এবং তার মা যেহেতু বয়স কম এবং তার একমাত্র ছেলে ছিল সাজ্জাদ, একমাত্র না তবে বড় ছেলে হিসেবে প্রচুর আদর করতো। তো আমাদের সামনে উনি এমন ভাবে কান্না করছে যে আমরা আসলে 3-4 দিন খুব অস্বাভাবিক ছিলাম আর কি। এরপরে এই মিরপুরের ঘটনাগুলো বোঝার জন্য আমি বললাম যে শুরুতে মিরপুরের ঘটনা বোঝার জন্য কিছু কথা বলবো, ওইদিকে যাচ্ছি। তো সময় পেরিয়ে আসরের পর এখন মাগরিব,
মাগরিবের আজান দিচ্ছে কোন মাদ্রাসায়? জামিউল উলুম মাদ্রাসা, মিরপুর 13 না 14। মাদ্রাসার যে গলি, এই গলির সামনে কাফরুল থানা। কাফরুল থানার সামনে থেকে পুলিশ পাতারি গুলি করতেছে, মাদ্রাসার দিকে 2টা বেশি করতেছে। তো মাদ্রাসার দিকে যখন মানে এরকম, তো কাফরুল থানার রোডটা মিরপুর রোড, এদিকে মাদ্রাসার পাশেই হচ্ছে কোয়ার্টার, যারা ওখানে আছেন জানেন। তো যখন গুলি করতেছে মাদ্রাসার দিকে, এত পাতারি গুলি ছিল, একটা গুলি ওই যে কোয়ার্টার আছে, মানে ওখানে মানুষের বাসা আর কি, কোয়ার্টার মানে 2 তলায় ঢুকে। তো এটা হলো বাইরের সিনারি। এবার ভিতরের সিনারি বুঝেন, ভিতরে কি হচ্ছে? ওই যে জানালা দিয়ে ঢুকছে, ওই রুমে কি হচ্ছে? ওই রুমে হচ্ছে শাফকাত সামির, জামিউল উলুম মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র, বয়স কত? 11 বছর। একদম ছোট ছেলে, মানে একদম ছোট, 11 বছর, 4র্থ শ্রেণীতে পড়ে, জামিউল উলুম মাদ্রাসা। তো শাফকাত সামির তার চাচা ছিল, তার ওই আশেপাশে তখন টিয়ার সেল মারা হচ্ছিল, টিয়ার সেলের ধোঁয়া ঘরে ঢুকতেছিল আর নাক জ্বলতেছিল। তো জানলাটা বন্ধ করার জন্য চাচা কি করছে, এরকম করে জানলাটা বন্ধ করতেছে এবং একটু উকি মারে দেখতেছে যে কি হচ্ছে, কোথা থেকে গুলি হচ্ছে। এবং গুলিগুলোর ওখানে নিচে দোকানে শাটার ছিল, সেগুলো কিন্তু এখনো ফুটা আছে। তো দেখতে নিয়ে তখন ওই যে পুলিশ এলোপাতারি গুলি করতেছে, একটা বুলেট 7.5 mm এর, ওই যে চাচার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। ওই একই টাইমে শাফকাত সামির যেহেতু ছোট ছেলে, তো সে তো জানলা সমান না। আমি যখন ওদের বাসায় গেছি, আমি আপনাদেরকে সিনারিটা বলি। একটা খাট 2টা খাট, ওখানে 2টা খাটের মাঝখানে ছোট্ট একটা জায়গা, এবং ওই জায়গার মধ্যে এক পাশে হচ্ছে শাফকাত সামিরের পড়ার টেবিল, সেখানে খেলনা টেলনা ছিল। ওই যে গুলিটা ছোট্ট মাঝখানে জায়গাটা, ওখানেই একটা টুল নিয়ে শাফকাত সামিরও তার চাচার পিছনে দাঁড়াইছে বাহিরে কি হচ্ছে দেখার জন্য। ওই যে স্বৈরাচারী বুলেটটা এদিক দিয়ে ঢুকে সরাসরি, যেহেতু পিছনেই শাফকাত সামির, তার চোখ দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে মাথাটা, তার বাবা আমাদেরকে একদম এক্সাক্ট এভাবে বর্ণনা করছে, মাথাটা যেহেতু ছোট এরকম ব্লাস্ট হয়ে ওখানে দেওয়ালের মধ্যে যাই বুলেটটা বাড়ি মারছে, এবং ওই গর্তটা এখনো আছে। শাফকাত সামির একদম ওই জায়গা থেকে, ওই টুল থেকে পড়ে গেছে। আমি বললাম না, টুলের উপর দাঁড়াইছিল, টুল থেকে পড়ার কারণে তার বাম হাতটা ভেঙে গেছিল। দৌড়াদৌড়ি করে হাসপাতালে নেওয়ার পরে শাফকাত সামির স্বাভাবিকভাবে সেখানে শাহাদাত বরণ করেছিল। এরপরে আমরা 19 জুলাই থেকে তো বের হতে পারতেছি না, বিরক্ত হবেন না। মিরপুর 13 নম্বরের সামনে তালিমুল উলুম মাদ্রাসা আছে একটা, বা নামটা একটু অন্য কিছু হতে পারে, তবে তালিমুল উলুম। সেই মাদ্রাসার ছাত্র হচ্ছে রাব্বি মাতব্বর, গোলাম রাব্বি মাতব্বর। বয়স কত? বয়স হচ্ছে মাত্র 13। মানে আমরা ছোট ছেলেদের মধ্যে এখনো আছি, আমাদের ছোট ছোট ভাইয়েরা। তো রাব্বি মাতব্বর বাসা থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাবে। ও হচ্ছে আবার তাবলিগে সময় দিত প্রচুর। তো ওই দিন বৃহস্পতিবার ছিল, মাদ্রাসার মসজিদে হচ্ছে তাবলিগের সাথীরা আছে, বয়ান করবে। সে ছুটে গেছে যে আমি বয়ান শুনবো তাবলিগের সাথীদের। ও আন্দোলনে না, কিন্তু যখন রাস্তা মাঝখানে গেল, আন্দোলনের মাঝখানে একটা পড়লো, আন্দোলনে ঢুকে পড়লো। পুলিশ গুলি করতেছে, আওয়ামী লীগও গুলি করতেছিল, এবং রাব্বি মাতব্বর পুলিশের গুলিতে না, আওয়ামী লীগের গুলিতে, ওখানে যে স্থানীয় কমিশনার তার গুলিতে শাহাদাত বরণ করে। তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে গুলিটা বের হয়ে যায়, সাথে সাথে সে শাহাদাত বরণ করে। এবং এখানে স্পেসিফিক ঘটনা হচ্ছে যে বুলেটটা ছিল, ওই বুলেটে কিন্তু খোসা থাকে, বুলেটটা যখন বের হয় খোসাটা কোথাও পড়ে যায় অথবা কিছু একটা হয়। তো ওই খোসাটা ওর পেটের এখানে লেগেছিল, বুলেটটা বের হয়ে গেছিল। তো ওর বাবা এই খোসাটা রেখে দিছিল, কিন্তু ওই কমিশনার এই খবর পেয়ে পরবর্তীতে যখন কারফিউ চলে, তখন তার বাসায় গিয়ে হুমকি দামকি দিয়ে খোসাটা নিয়ে আসে প্রমাণ মেটানোর জন্য। মিরপুরে 5 জনের কথা বললাম। মিরপুরে ওই দিন শাহাদাত বরণ করেছিল শহীদ শাহরিয়ার শুভ। আপনি মাদ্রাসা শহীদদের বিষয়টা কি, তারা এমন কোনো ভাবে নাই, মানে তারা জীবন দেয় নাই। শাহরিয়ার শুভ নিচের কোনো বুলেটে শাহাদাত বরণ করে নাই। শাহরিয়ার শুভ শাহাদাত বরণ করেছিল হেলিকপ্টার থেকে ছোড়া সাউন্ড গ্রেনেডে। বাচ্চার জন্য দুধ আনতে গেছিল শাহরিয়ার, দাখিল মাদ্রাসা থেকে পড়ালেখা করছে, কামিল পড়ালেখা করছে শাহরিয়ার। তো বাচ্চার বয়স হচ্ছে 6 মাস তখন, তার জন্য দুধ আনতে গেছে। এবং হচ্ছে তো 6 মাসের বাচ্চারা কিন্তু প্রথম খাওয়া শিখলে তাকে নরম নরম জিনিস খাওয়াই, এটা আপনারা জানেন হয়তো। তো তিনি নিয়ত করেছিলেন, স্ত্রীকে বলে গিয়েছেন যে আমি পাঙ্গাস মাছ আনবো, কারণ পাঙ্গাস মাছের কাঁটা থাকে না, তো এটা তুমি বাবুকে খাওয়াই। দুধ এবং পাঙ্গাস মাছ আনার জন্য বের হয়ে আন্দোলনে যুক্ত হয়ে গেছে। এবং স্ত্রী আগেও আন্দোলন করতো, এবং তার ভাইও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আন্দোলনে যুক্ত হয়ে যাওয়ার পরে, যখন আন্দোলনে ছিল, মিরপুর 2-এর আগে করে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছিল, বুলেট নিক্ষেপ করা হচ্ছিল, টিয়ার সেলও নিক্ষেপ করা হচ্ছিল। একটা সাউন্ড গ্রেনেড তার মাথার মধ্যে একদম এই জায়গায় এসে পড়ে। এক্সরে রিপোর্টটা দেখালে হয়তো স্পষ্ট বুঝতেন। এই মাথার এই জায়গাটা ব্লাস্ট হয়ে এই জায়গাটা একদম ফাঁক হয়ে যায় সাউন্ড গ্রেনেড। এরপরে
তার যে সেন্স লেভেল, ডাক্তাররা বলে যে 15 সেন্স লেভেল হচ্ছে মানুষ, মানে আমরা যারা এখানে আসি 15 সেন্স মানে হচ্ছে আমরা স্বাভাবিক, 3 সেন্স হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা মৃত। তো 4 সেন্স নিয়ে 3 দিন বেঁচে ছিল শাহরিয়ার শুভ। 3 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। আমি বিশ্বাস করে দিব নাকি আরো? তাহলে 19 জুলাইটা একটু শোনাই দিই। মিরপুর থেকে এবার চলে যায় হচ্ছে বনাশ্রীতে। আপনারা তো শুনছেন নাম, সেটা হচ্ছে কর্নেল রিদওয়ানের নাম শুনছেন, যার গুলিতে 33 জন শহীদ হয়েছিল বনাশ্রী এবং রামপুরায়। তাণ্ডব চালিয়েছিল নরপিশাচ। এই কর্নেল রিদওয়ান এখনো কি কাস্টডিতে আছে, কিন্তু ফাঁসি এখনো তারা দেওয়া যায়নি। এই কর্নেল রিদওয়ানের গুলি নিচের মানুষ, আন্দোলনে থাকা মানুষ, ঘরের ভিতরে থাকা মানুষ পর্যন্ত শাহাদাত বরণ করেছিল। তাদের মধ্যে একজন ছিল মাদ্রাসার ছাত্র আশিকুল ইসলাম। আশিকুল ইসলামের বাড়ি রংপুর। তার বাবা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছিল। তার মা তাকে অনেক কষ্ট করে কুলে পিঠে করে মানুষ করেছিল এবং ছোট থেকে একলা কুলে পিঠে বড় করেছিল আশিকুল ইসলামকে। খুব সুন্দর চেহারা একটা ছেলে, খুব সুন্দর চেহারা। মা খুব ভালোবাসতো ছেলেটাকে, কারণ একটাই ছেলে, তো একটাই ছেলে, স্বামী নাই। তো এই আশিকুল ইসলামকে কর্নেল রিদওয়ান একদম টার্গেট করে গুলি করছিল এবং গুলিটা এদিক দিয়ে ঢুকে এই জায়গাটা ফেরে বের হয়ে গেছিল। যেহেতু বললাম তার চেহারাটা অনেক সুন্দর ছিল, বুলেটের মধ্যে কিন্তু বারুদ থাকে, ওই বারুদটাই মূলত একটা মানুষকে ইনফেকশনটা করে। তো তার চেহারাটা অনেক সুন্দর ছিল, কিন্তু মানে বারুদের কারণে চেহারাটা খুব খারাপ হয়ে গেছিল। তারপরে আবার যখন গোসল করানো হয়, তার চেহারা আবার কেমন জানি মানে স্পষ্ট হয়ে গেছিল। ছবি আছে এগুলার, মানে কিছু ঘটনা আছে খুব খুব মানে অলৌকিক টাইপসের হয়ে গেছে আর কি, এরকম ঘটনাটা ছিল। আসা যাক ধানমন্ডি এবং ধানমন্ডি এলাকাটাতে। ধানমন্ডিতে পুলিশ কতটা বেপরোয়া ছিল এটা বোঝার জন্য নাসিম আক্তারের গল্পটা বলি। আমরা তো জানি যে আমাদের মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, আমাদের বোনেরা, মহিলা মাদ্রাসার ছাত্রীরাও কিন্তু জুলাই শহীদ হয়েছে। কেউ না জানলেও এটা কিন্তু সত্য। 3 জন মহিলা মাদ্রাসার ছাত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে এবং মোট নারী শহীদের সংখ্যা 11 জন। 11 জনের মধ্যে 3 জনই মহিলা মাদ্রাসার ছাত্রী। তো নাসিম আক্তার, তার বাড়ি হচ্ছে নোয়াখালী সে মাদ্রাসায় পড়ে। তিনি হচ্ছে ঢাকায় আসছিল ভাইয়ের বাসায়, ধানমন্ডি 1-এ। বিল্ডিংটা হচ্ছে 10 তলা, তো ওনাদের বাসা হচ্ছে 7 তলায়। তো 19 জুলাই জুমার পরে কি হচ্ছে দেখার জন্য 10 তলার ছাদে গেছে। হেলিকপ্টার থেকে একটা নারী এবং তার সাথে তার ভাগনা আইমান ছিল। আইমানকে লক্ষ্য করে পুলিশ গুলি করে হেলিকপ্টার থেকে। বুলেটটা একদম সরাসরি আইমানের এই জায়গাটা ভেদ করে পিছন দিয়ে বের হয়ে নাসিম আক্তারের দাঁত দিয়ে ঢুকে গলায় আটকে যায়। গলায় আটকার কারণ হচ্ছে তিনি তখন ওন্না ঠিক করছিলেন। মেয়েরা এরকম করে ওন্না ঠিক করে না, ওন্না ঠিক করছিলেন। গলায় যখন বুলেটে আটকে যায়, তারপরে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়ার পরে 2 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। এই সেম টাইমটাতে গ্রিন রোডের মধ্যে শাহাদাত বরণ করেছিল হচ্ছে মুবারকের কথা একটু আলাদাভাবে বলবো, কারণ মুবারকের বাবা হচ্ছে 19 বছর ধরে তিনি মানুষের যে শরীর মৃত মানুষের শরীর ধোয়াইতেন আর কি। উনি আমাদেরকে যখন বর্ণনা দিচ্ছিলেন, আমি তো এই 19 বছরে হাজার হাজার মানুষের শরীর ধোয়াইছি, কিন্তু ভাবি নাই আমার একটা ছেলে মাদ্রাসার, যাকে আমি মাদ্রাসা থেকে নিয়ে এসে নিজের হাতে গোসল করাইতাম এই নিয়তে যে আমার ছেলেটা যেহেতু মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, তাকে গোসল করাইলে তার খেদমত করলে আমার সওয়াব হবে। সেই ছেলেটার মাথায় গুলিবিদ্ধ এবং এই জায়গাটা ফাড়া, যেহেতু তার পোস্টমর্টম করা হয়েছিল, এই ছেলেটাকে আমার নিজেরই গোসল করাইতে হবে একটা দিন। তো এই বর্ণনাটা মুবারকের বাবার আমাদের জন্য অনেক ভারী ছিল। এবং মুবারকের একটা বিষয় হচ্ছে, মুবারক অন্য দিনের তুলনায় 19 জুলাই যেহেতু জুমার দিন ছিল, সে খুব সুন্দর করে সেদিন গোসল করেছিল, খুব সুন্দর করে আতর মেখে বের হয়েছিল, জুমার নামাজ পড়েছিল এবং জুমার নামাজের পরে গ্রিন রোড এলাকায় তিনি শাহাদাত বরণ করেন। বুলেটটা মাথায় একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে আরেকজনের মাথায় গিয়ে লাগে। দ্বিতীয়তে যার মাথায় লেগেছিল সে জায়গায় শাহাদাত বরণ করেছে, আর যার মাথায় মুবারক সে একদিন পরে শাহাদাত বরণ করেছিল। মানে আমি যেহেতু স্পোর্টের কথা বলতেছি, এটা বোঝানোর জন্য যে আমরা সব জায়গায় ছিলাম, তাহলে একটু সংক্ষেপ করার জন্য বলা হয়েছে যে গুলশান কিন্তু একটা ভালো এলাকা, সেখানেও জুমার পরে কিন্তু মানুষ নেমে এসেছিল, সেখানে শাহাদাত বরণ করেছিল ভুলার 2 জন ছাত্র মাদ্রাসার, একজন হচ্ছে সোহাগ আর একজন হচ্ছে বাহাদুর হোসেন মনির। এরপরে নারায়ণগঞ্জে আসা যাক। নারায়ণগঞ্জে 19 জুলাই শহীদ হয়েছিল আদিল, এরপরে সুজন খান এবং ইব্রাহিম খলিল। আদিলের বয়স 16 বছর, ইব্রাহিম খলিলের বয়স 12 বছর। ইব্রাহিম খলিল 14 পাড়ার হাফেজ, রানী মাদ্রাসায় পড়তেছিল এবং সুজন খান সাবেক মাদ্রাসা শিক্ষার্থী ছিল। আসা যাক বাড্ডাতে, মানে এগুলো কিন্তু জুলের স্পোর্ট, যতগুলো নাম বলতেছি, প্রতিটাতে কেউ না কেউ আমাদের ভাইয়েরা জীবন দিছে। এটাই প্রমাণ করে তাদের জীবন দেওয়াটা যে আমরা ছিলাম সব জায়গায়। বাড্ডাতে শাহাদাত বরণ করেছেন হাফেজ মাসুদুর রহমান মানিক। তিনি একজন ইমাম, তিনি একজন মাদ্রাসার পরিচালক, তিনি শিক্ষক এবং একজন হাফেজ এবং আলেম। মাসুদুর রহমান মানিকের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি শাপলাতে ছিলেন। তিনি শাপলায় পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছিলেন।
সেই শাপলার সন্তান জুলাইতে এসে শহীদ হয়েছিল। নরসিংদীর একটা ঘটনা বলে শেষ করে দিব। নরসিংদীর ঘটনাটা একটু স্পেসিফিক। এটা হচ্ছে শহীদ সিয়ামের গল্প। নরসিংদীতেও 19 জুলাই দুজন শহীদ হয়েছিল, একজন হচ্ছে সিয়াম আর একজন হচ্ছে তামিন হৃদয়। তো তামিন হৃদয়ের ঘটনাটা বলবো, সরি। তামিন হৃদয় এবং সুজন দুইজন বন্ধু, তারা দুই বন্ধু ইটাখোলা নরসিংদীতে আন্দোলন করছিল জুমার পর থেকে। তো পুলিশ গুলি করতেছিল ইটাখোলা ফাঁড়ি থেকে। তো প্রথমে গুলিটা এসে লাগে হচ্ছে তামিন হৃদয় পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পরে সে হাঁপাচ্ছিল, গুলি লাগার পরে মানুষ তৃষ্ণা লাগে, অনেক যন্ত্রণা হয়, তো বারবার পানির জন্য হাঁপাচ্ছিল। কিন্তু গুলি এত বেশি ছিল, সবাই আশেপাশে লুকাই গেছিল, শাখা পোশাক গুলাতে চলে গেছিল। মোড়ের মধ্যে পড়েছিল তামিন হৃদয়। তার বন্ধু সুজন দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল তার বন্ধুর অবস্থা খারাপ, সে বের হইতে পারতেছিল না। কিন্তু একটা পর্যায়ে সে আর সহ্য করতে পারে নাই। যখন তার বন্ধু শেষ নিঃশ্বাসটা নিবে এমন একটা মুহূর্তে চলে আসতেছে, বুঝতেছে সে আর বেশিক্ষণ বাঁচবে না আমার বন্ধু, সে কি করছে, পুলিশের গুলি উপেক্ষা করে বন্ধুকে ধরে হাতটা ধরছে। এমন সময় পুলিশ তাকে গুলি করছে থানার উপর থেকে। ওই বন্ধুর পাশেই হাত ধরা অবস্থায় তামিন হৃদয়ের বন্ধু সুজন শাহাদাত বরণ করেছিল। একজন দিকে একজন তাকায় তাকিয়ে অবস্থায়। এটা এই বর্ণনা দিয়েছিল ওই যারা ওখানে ছিল এবং তামিন হৃদয়ের পরিবার। এবং মাদারীপুরে তাওহিদ শাহনামাত মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছিল। মাদারীপুরের খাকদিতে তিনি শহীদ হয়েছিলেন। তাওহিদ শাহনামাতের বিষয়টা কি জানেন? সে মাদ্রাসার ছাত্র পাশাপাশি সে একটু ঢালাইয়ের কাজ পারতো। তো মসজিদের ঢালাই সে ফ্রিতে করে দিচ্ছিল। 18 জুলাই সে ওখানে ঢালাইয়ের কাজ করতেছিল। তখন মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর আজকে কয় তারিখ? বলতেছে আজকে 18 তারিখ। বলতেছে কালকে 19 তারিখ শুক্রবার আমরা জুমার নামাজের পর মাদারীপুরের শহরে আন্দোলনে যাব। তো বলতেছে যে যেহেতু কালকে আন্দোলনে যাবো, একটা ঐতিহাসিক দিন, আমি তারিখটা লিখে রাখি। এই জন্য সে কি করছে, 19 তারিখ 7 মাস 2024 ঢালাইয়ের মধ্যে মানে সিমেন্টের মধ্যেই লিখে পাশে তাওহীদ লিখছে। এরপরে পরের দিন গিয়ে সে শাহাদাত বরণ করেছে। এবং শাহাদাতের ঘটনাটা খুব করুণ, আমি বলবো না, পরে সময় যেহেতু নাই। তবে ওই লেখাটা সিমেন্টের মধ্যে, ওই লেখাটা এখনো আছে। এরপরে আর দুইজন করে শেষ করি। যাত্রাবাড়িতে জুমার পরে শহীদ হয়েছিল আরিফ এবং উত্তরার অনেক সহযোদ্ধা আছেন এখানে। উত্তরার ঘটনাই শেষ। উত্তরাতে জুমার নামাজের পর শাহাদাত বরণ করেছিলেন হাফেজ সাদিকুর রহমান টাঙ্গাইলের সন্তান। এবং যেহেতু আপনারা জানেন যে 19 জুলাই শুক্রবার, এর আগে 2 দিন 17 এবং 18 জুলাই কিন্তু মহরম ছিল। ওই মহরমের 2 দিন সাদিকুর রহমান রোজা রেখেছিলেন। এরপরের দিনই তিনি শাহাদাত বরণ করেন। এবং মায়ের সাথে সাদিকের শেষ কথা ছিল, আম্মু তুমি রোজা রাখো। রোজা রাখতে বলাটাই তার মায়ের সাথে তার শেষ কথা ছিল। এরপরেই ছেলে শাহাদাত বরণ করে এবং বুলেটটা পিছন দিক দিয়ে ঢুকে প্যাটে মানে আতরি বুতরি জায়গাটাতে আটকে যায়। আমি খুব ভালোভাবে বলতে পারি নাই, তার মাঝে বলছে সেভাবে বললাম। এই ছিল আমাদের, আমি 23 জনের কথা বললাম। এই 23 জন এই 19 জুলাই আমাদের থেকে বিদায় নিয়েছিলেন, আমাদেরই ভাই। ওই জায়গায় আমরাও থাকতে পারতাম, আমরা আন্দোলনে ছিলাম। হয়তো ওই বুলেটটা একটু মানে ঘুরে এসে আমার মাথায় লাগতে পারতো। মানে আমরা যখন এটা চিন্তা করবো, তখন আপনার কাছে ওই শূন্যতাটা অনুভব হবে, আরে ভাই আসলেই তো আমি তো ছিলাম, আমি তো শাহাদাত বরণ করতে পারতাম। আপনি যদি মনে করেন আপনি রাজপথে ছিলেন না, আপনি বাসায় ছিলেন, আপনি ছাদে ছিলেন, সেখানেও শাহাদাত বরণ করতে পারতেন। কারণ এরকম শাহাদাতের নজরান আপনার সামনে পেশ করেছি। তখন আপনি শূন্যতাটা অনুভব করবেন যে আমি বেঁচে গেছি, আমার ভাইটা মারা গেছে, অথবা আমার ভাইয়ের প্রতি আমার দায়িত্ব আছে। এই দায়িত্বটা হচ্ছে একটা পরিবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠন, এবং আমাদেরকে রাষ্ট্রের মূল জায়গাগুলোতে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভাইদের রক্তের বদলা এবং তাদের যে রক্তের দাম, এটা আমরা দিতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।